নাশকতাকারীদের কঠোর হাতে দমন করা হবে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মানুষের জানমাল রক্ষায় কারফিউ। আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকুরিতে কোটার প্রজ্ঞাপন জারি, ৯ থেকে ২০ পর্যন্ত কার্যকর। বিএনপি জামায়াতের নাশকতায় দিনে ক্ষতি ১২,০০০ কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতেই ১,০০০ কোটি। চড়া দামে নাজেহাল ক্রেতারা, বাজারে পণ্যের ঘাটতি নেই বলছে ভোক্তা অধিদপ্তর। স্বাভাবিক হচ্ছে জনজীবন, কালো সাধারণ ছুটি, জনগণের পাশে থাকতে চায় সেনাবাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার ২১ সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, অবশেষে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন, ডেমোক্রেট শিবিরে স্বস্তি। ছাত্রদের আন্দোলনে ভর করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে বিএনপি জামায়াত। এবার শক্ত হাতে তাদের দমন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জনগণের জানমাল রক্ষার জন্যই কারফিউ জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার পর ছাত্রদের ধৈর্য ধরা উচিত ছিল বলেও মনে করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। কোটার দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়, পরবর্তীতে সে আন্দোলনে ভর করে সন্ত্রাসী কায়দায় দেশকে অস্থিতিশীল করেছে একটি চক্র। বহির্বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে ইন্টারনেট ব্যবস্থাসহ দুর্বৃত্তরা ধ্বংস করেছে রাষ্ট্রীয় সব সম্পদ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। সমস্ত কিছু বন্ধ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব হারিয়ে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যে পরিবর্তন এনেছেন তিনি, বিগত সময়ের মতো আবারও তা ধ্বংস হলো। কোটা আন্দোলনে ছাত্রদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা না করায় আক্ষেপ জানান প্রধানমন্ত্রী। আপিল করার পরে যখন আবার এই আন্দোলনে নামলো, তখন বলছি যে এটা তো কোর্টে আছে, কোর্টে বিচার হবে। এবং আমি নিজে অ্যাড্রেস করছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না। তারপরেও এটা হলো দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কি সিজ সারা বাংলাদেশ অচল করে রাখা। এবং ঠিক আছে, যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমি জানি না, সেখানে তো আপনাদেরই অনেক আপনজন ছিল, অনেক স্কুল কলেজ সবাই সাপোর্ট দিয়েছে। সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি। সবাই মিলে যদি সেই সময় ছাত্রদের একটু বিরত করতো। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য ঠিক রেখে দেশের পরিবেশ যেন ভালো রাখা যায়, সেজন্য ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকেও যখন আমার কাছে খবর আসলো আপনাদের কয়েকটা গার্মেন্টসে আগুন দেবে, আমি সাথে সাথে খবর দিলাম যে এই শিগগির বন্ধ করতে বলো। কারণ শ্রমিক আপনি যতই রাখেন, ওই গেটে যাওয়া যখন ঠকঠক দেয় তাদেরকে নিয়ে আসে, অথবা তাদের সাথে মারামারি করে তারপরে আগুন দেয়। আমি এটুকু বলতে পারি, যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। ব্যবসায় কখনো আমরা হাত দেইনি, ব্যবসায়ীদের ব্যবসা করতে দিয়েছি, ব্যবসাকে উৎসাহিত করেছি, সব রকম সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি, তার সবই করেছে বিএনপি জামাত। তা এবার কঠোর হাতে দমনের কথা জানান সরকার প্রধান। এদের ছত্রছায়া, এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে। আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। দেশের সার্বিক উন্নতির সাথে কারফিউ অবস্থার উন্নতি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য।
যখনই সিচুয়েশন ভালো হবে, কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি বেসরকারি স্থাপনা ও সম্পদের উপর যারা হামলা চালিয়ে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বলেছেন, দেশের অর্থনীতি ও অগ্রযাত্রা এগিয়ে নিতে যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার উপর আস্থা রাখবেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতিকারীরা। দেশ জুড়ে সরকারি বেসরকারি নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় তারা। পণ্য সরবরাহ লাইন ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে চলমান কারফিউ শিথিলের মধ্যে নিজ কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। এ সময় দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা। এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আপনার উন্নয়নের সকল প্রচেষ্টা, সকল উদ্যোগ আমরা বাস্তবায়িত করব। শীর্ষ ব্যবসায়ীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতির ব্যাপক উন্নতি হয়েছে, অবকাঠামো খাতের উন্নয়নও ব্যাপক। এই অগ্রযাত্রা এগিয়ে নিতে তারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার উপর আস্থাশীল। আপনি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, মেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। বহির্বিশ্বের সাথে ব্যবসায়ী যোগাযোগ সহজ করতে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার দ্রুত মেরামত করে ইন্টারনেট চালুর দাবি জানান ব্যবসায়ীরা। স্বল্প পরিসরে হলো ইন্টারনেটটা যাতে আমাদের ইমিডিয়েট চালু করা যায়, এই ব্যাপারে আপনি একটু দেখবেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকুরিতে কোটার সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নবম থেকে 20 গ্রেড পর্যন্ত সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে 93% মেধার ভিত্তিতে এবং 7% কোটার ভিত্তিতে কার্যকর হবে। এর মধ্যে কোটায় 5% মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ রাখা হয়েছে। কোটা থেকে পূরণ না হলে মেধা তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এর আগে কোটার প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের নাশকতায় আর্থিক ক্ষতি দৈনিক গড়ে 8 থেকে 12,000 কোটি টাকা। প্রাথমিকভাবে এমন ধারণা করছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। নিরাপত্তা নিশ্চিত করার সাপেক্ষে পোশাক কারখানা চালুর দাবিও জানিয়েছেন রপ্তানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে একটি মহল। অভ্যন্তরীণ যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন শিল্পের কাঁচামাল কারখানা আনা নেয়া করা যাচ্ছে না। আবার উৎপাদিত পণ্য রপ্তানি এবং বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে তৈরি পোশাক সহ সব কারখানা। গত 4 দিনে আমাদের $640 মিলিয়ন রপ্তানি করতে পারি নাই এবং উৎপাদনও এটা বন্ধ রয়েছে। কারণ উৎপাদন আমার র মেটেরিয়ালস বা ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন সেটা বন্ধ। র মেটেরিয়ালস আনা নেওয়া করতে পারছি না, ফ্যাক্টরি উৎপাদন নাই। তার মানে প্রতিদিন $160 মিলিয়ন রপ্তানি ব্যাহত হচ্ছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের কিনেই এই মুহূর্তে যে সমস্ত কাস্টমার ছিল এরা যে প্যানিক হয়েছে, প্লাস এখন হলো মূল ফুল সিজন, এখন যে প্যানিক হয়েছে সেটা কিন্তু অ্যাবনরমাল। অর্থনীতিতে সেবা খাতের অবদান 55%, কৃষি খাতের 13% আর শিল্পের অবদান 32%। কৃষি ছাড়া অন্য সব খাত বন্ধ। সব মিলে গত কদিনে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মোটা দাগে 3টে খাত, একটা হলো সার্ভিস সেক্টর, এগ্রিকালচার এবং আরেকটা ইন্ডাস্ট্রি। টোটাল জিডিপি যদি আমাদের $47 বিলিয়ন হয়, 8 থেকে 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা পার ডে ক্ষতি হচ্ছে। এটা একটা সহজ হিসাব। কৃষি উৎপাদন চালু থাকলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয় এ খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি তো আমাদের একটা মধ্যস্বত্বভোগী জাতি বলেছেন আছেই, তাদেরও দৌরাত্মটা বাড়বে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শিল্প কারখানা খুলে দেওয়া যায় কিনা তা বিবেচনার দাবি ব্যবসায়ীদের। এই শ্রমিকগুলি যদি ফ্যাক্টরিতে না থেকে তাদের স্ব এলাকায় থাকে,
তাহলে তাদেরকে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠী তাদেরকে ইউজ করার মতো একটা সুযোগ পেয়ে যাবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গেল কয়েকদিনে আন্দোলনের নামে বিএনপি জামায়াতের নাশকতায় বিদ্যুৎ খাতে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটাই জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করছে সরকার। মফিউর রহমানের রিপোর্ট। করতে পারতাছি না, বাসায় বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে। গতকাল এটা রিচার্জ করছিলাম বাইরে থেকে, সেটা টাকাটা ঢুকতেছে না, নেট নাই, টাকা ঢুকাতে পারতাছি না। এখন আসছি অফিসে টাকা ঢুকাতে। গেল কয়েকদিনে বিদ্যুতের সমস্যা নিয়ে এভাবেই দুর্ভোগের কথা বলছেন গ্রাহকরা। গ্রাহকদের সংকটের কথা জানতে তেজগাঁওয়ে ডিপিডিসি অফিসে সরজমিনে পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রাহকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এর আগে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রাহকদের সমস্যা শিগগিরই সমাধান হয়ে যাবে। প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এখনকার সময় আমরা হিসাবে যদি বলতে পারি। আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো আমাদের কি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত আন্দোলনের নামে সারা দেশে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রিপেড মিটারের বিল দেওয়ার ব্যাপারে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আমরা পরীক্ষা করে চালু করেছি। মোটামুটি আজকে পর্যন্ত আমরা মোটামুটি এখন একটু স্বস্তির ভাব আছে। অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আজকের মধ্যে চেষ্টা করছি সকলকেই আমরা মোটামুটি এখানে রিচার্জ করে দিতে পারবো। সব কেন্দ্র চালু হলে এবং ইন্টারনেট সংযোগ ঠিক হলে বিদ্যুৎ পরিষেবা আগের মতো স্বাভাবিক হবে বলেও জানান তিনি। বিদ্যুতের অবস্থাও ভালো, আমাদের পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক হয়ে আসছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সরবরাহে কিছুটা প্রভাব পড়লেও বাজারে পণ্যের ঘাটতি নেই বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের ডিজি AHM শফিকুজ্জামান। কারওয়ান বাজার পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগে যাতে কেউ বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্যই ভোক্তা অধিদপ্তরের এই পরিদর্শন। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। গেল কয়েকদিনে রাজধানীতে ঢুকতে পারেনি কোনো পণ্যবাহী যানবাহন। এ অজুহাতে পণ্যের দামেও পড়েছে প্রভাব। সোমবার বাজার মনিটরিংয়ে নামে ভোক্তা অধিদপ্তর। তবে বাজার মনিটরিং শেষে ভোক্তা অধিদপ্তরের ডিজি জানান, এই পরিস্থিতিতে পণ্যের দাম অহেতুক যাতে না পারে সে লক্ষ্যেই তাদের এই অভিযান। তিনি জানান, বাজারে পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। এখন কোনো মহল কি করছে যে এই সুযোগে পণ্য সরবরাহের কথা কম ঘাটতি বলে দামটা বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা দেখলাম যে কারওয়ান বাজারে 145 থেকে 150 টাকায় ডিম ডজন বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটা দেখলাম 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে, যেটি কক মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। আলু এখানে খুচরা পর্যায়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ আজকে এখানে 200 টাকা কেজি দরে খুচরায় বিক্রি হচ্ছে। কিন্তু এরপরে যাতে ক্রাইসিস না হয়, এটা যাতে সাপ্লাইটা আমাদের নির্বিঘ্ন করা যায়, এটাই এখন আমাদের মূল ফোকাস। এদিকে আড়তদাররাও বলছেন, পণ্য মজুতে ঘাটতি নেই, তবে ক্রেতার সংকটে বেচাকেনায় কিছুটা ভাটা পড়েছে। বাজারটা যতটুকু বাড়ছে কিন্তু এত বাড়ার কথা না, কিন্তু এই যে গ্যাঞ্জামটা চলতেছে, গ্যাঞ্জামটার কারণে আমাদের এই পরিস্থিতির একটু ভয়াবহ হয়ে গেছে। কাস্টমার হয়তো বেচাকেনা হয়তো তাহলে না হয়তো দাম আপ ডাউন করতে বোঝা যেত, কিন্তু তা না। কিন্তু কি এখন যখন সামান্য যাই কিছু আছে এও তো এখানে কাস্টমার নাই। এখন পর্যাপ্ত মরিচ আছে, দামও এখন কম, 180 থেকে 200 টাকা এলসি মরিচ। কারফুর কারণে কাস্টমার আসতে পারে না, তাই কার দরে বেচবো। অবস্থা স্বাভাবিক হলে বাজার দর নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান তারা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। কারফিউ শিথিলের সময় কাঁচা বাজার, রাস্তাঘাট ঘুরে দেখা যায় দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বেরোচ্ছেন অনেকেই। বেচাকেনা কম হলেও দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন শাকর আরজু। জাহানারা বেগম 2 মেয়ে নিয়ে রাজধানীর বাংলা মোটর থেকে কারওয়ান বাজারে এসেছেন দৈনন্দিন বাজার করতে। গত কয়েকদিন বের হতে না পেরে স্বস্তি ফেরায় শহরে কাজগুলো সেরে নিচ্ছেন দ্রুত। আমাদের ঘরে বাজার নাই, এই 4 দিন পরে আজকে আসলাম বাজার নেওয়ার জন্য। জাহানারা বেগমের মতো দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ করতে বাইরে বের হচ্ছেন রাজধানীবাসীও। তবে ক্রেতা সমাগম কম বলে জানান দোকানিরা। না, এমনি কোনো ঝামেলা নাই, রাস্তায় কোনো ঝামেলা নেই। রিক্সা ভাড়াটা বেশি, জিনিসপত্রের দাম বেশি। আমার কারখানা তো খুলছে, কারখানা 2 দিন বন্ধ ছিল,
হ্যাঁ আজকে খুলছে, এই জন্য মাল দিচ্ছে, আনলাম। সড়কে যান চলাচল সীমিত পরিসরেই চলছে। টানা কয়েকদিন পর বের হয়েছেন অনেক বাইক ও অটো চালক, তবে রিক্সা চলছে প্রায় সব সড়কেই। ব্যাটারি চালানো যেসব রিক্সা আর একটু কিছু কাজ করতে পারতেছে। আমরা 5 চালিত রিক্সা তো আমাদের খুব কম। গতকাল আজকে 10-15 ভাগ লোকজন বাড়ছে শহরে। মানে এখন সরকার একটু দিয়েছে, এই জন্য মাল কিনতে আসছে। আমরা তো বার হই না, এখন এই আসছি। রিক্সা ভাড়া নইলে 70 টাকা নিয়েছে, আর 10 টাকা বেশি নিয়েছে। আজকে পরিস্থিতি মানুষ মোটামুটি ভালোই, মানুষ অনেকগুলো বার হয়েছে। মোড়ে মোড়ে বসতে শুরু করেছে চায়ের দোকানও। তেমন জমায়েত না হলেও প্রয়োজনে একটু চা বিরতি নিয়ে নিচ্ছেন কেউ কেউ। আজকে প্রথম বাইরে হলাম আমি, আজকে কোনো ভয় টয় নাই না আমার মনে। কয়েকদিন ধরে বাসা থেকে বের হয় নাই, কিন্তু আজকে ঘরে বাজার না থাকার কারণে এখন খাইতে তো হবে, তাই মনে করলাম যে 3 ভাই মিলে একটু কারণ মজা যাই। আজকে 4-5 দিন ধরে দোকান বন্ধ, আজকে খুলছি, আজকে দিন ধরে চলাইতে আসি, কেউ কোনো কিছু বলেনি, এই জন্য এখনো দোকানে আসি, দোকান চলাইতে আসি। দ্রুতই স্বস্তি ফিরবে জনজীবনে, স্বাভাবিক হবে চলাফেরা, এমন প্রত্যাশা তাদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সেনা মোতায়েনের 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে বলে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, যে পরিমাণ জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে ও থাকবে বলেও জানান সেনাপ্রধান। মানিক শিকদারের রিপোর্ট। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীদের ইন্ধনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দেশজুড়ে চলে নজিরবিহীন সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। সেনা মোতায়েনের পর পরিস্থিতি দ্রুতই পাল্টায়। সোমবার সকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শন শেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনী প্রধান। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। এ সময় বলেন, সেনাবাহিনী রাষ্ট্র ও জনগণের পাশে সবসময় ছিল, থাকবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি, তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে পারব। গত কয়েকদিনে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে সহিংসতার পথ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সেনাপ্রধান। আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আর আন্দোলন নয়, ছাত্রদের ক্লাসে ফেরার আহ্বান 14 দলের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদ। বিএনপি জামায়াতের সহিংসতায় গেল কয়েকদিনে 1117 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, নিহত হয়েছে 3 জন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন। রাজারবাগ পুলিশ লাইনে আহত সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, যারা নাশকতা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। সোমবার রাতে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটি মহল ছাত্রদের আন্দোলনকে সামনে রেখে পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে। এ সময় পুলিশের 1117 জন সদস্য আহত হয়। 3 জন পুলিশ সদস্য নিহত সহ এখনও গুরুতর আহত রয়েছে 132 জন। যারা এই ধরনের সহিংসতা চালিয়েছে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। পুলিশ সদস্য আহত হয়েছেন 1117 জন। এত পুলিশ সদস্য আহত হওয়ার ইতিহাস বোধহয় এটাই প্রথম। গুরুতর আহত হয়েছে 132 জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে 3 জন ভর্তি আছে। মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত 3 জন। একজন পুলিশ ইন্সপেক্টর যিনি পিবিআইতে চাকরি করতেন, একজন নায়েক ডিএমপির, একজন এসআই ট্যুরিস্ট পুলিশের কিন্তু কোনো রকমের এই ধরনের অভিযানে তারা থাকে না, সেই ট্যুরিস্ট পুলিশও এখান থেকে বাদ যায়।
অন্যদিকে মিরপুর 10-এ ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। এই ক্ষতিটা যারা করেছে আমরা অবশ্যই পৃথিবীর যে প্রান্তেই সে পালিয়ে যাক না কেন সেখান থেকে আমরা তাকে খুঁজে নিয়ে এসে একেবারে ইঞ্চি ইঞ্চি করে তার কাছে জবাবদিহি করে এই বিচার আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গেল কয়েকদিনের সহিংসতায় পুলিশের বীজ স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। গত কয়েকদিনের সহিংসতায় জড়িত প্রত্যেককে এক এক করে খুঁজে বের করা হবে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে গিয়ে একথা জানান পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 30টি মামলা হয়েছে এবং রোববার পর্যন্ত 512 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তারা। মেহেদী হাসানের রিপোর্ট। গেল কয়েকদিনের সহিংসতায় সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে রায়েরবাগ পর্যন্ত অংশটুকু। রোববার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর সোমবার এলাকাটি পরিদর্শনে যান পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার সহ শীর্ষ কর্মকর্তারা। গণমাধ্যম কর্মীদের নিয়ে এলাকা ঘুরে দেখেন তারা। এখনও প্রতিটি গলির মুখে রয়েছে পুলিশি পাহারা, পথে পথে আগুনের পোড়াক্ষত চিহ্ন, অনেকটা যুদ্ধবিধ্বস্ত কোনো জনপদের মতো। পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলছেন, এসব সহিংসতায় কারা জড়িত সব গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে। যদি কোথাও আশেপাশে কোনো কুচক্রী, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতিকারী লুকিয়ে থাকে আমরা খুঁজে খুঁজে তাদের বের করছি। বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে ব্লক রেড করে আমরা তাদেরকে খুঁজে বের করছি। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই পাই করে তাদের হিসাব দিতে হবে। গেল কয়েকদিনের সহিংসতায় পুলিশ সদস্য সহ মোট কতজন নিহত হয়েছেন তা এখনও জানানো সম্ভব হয়নি। তবে বিভিন্ন থানায় দায়ের করা মামলা ও গ্রেফতারের পরিসংখ্যান দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। এখন পর্যন্ত 3 জন পুলিশ সদস্যের খবর পেয়েছি যারা মর্মান্তিকভাবে তাদেরকে নিহত হয়েছে এবং তারা আসলে দায়িত্বরত ছিলেন না। তারা তাদের দায়িত্ব থেকে বাড়িতে যাচ্ছিলেন বা বাড়ি থেকে ফিরছিলেন, এমন অবস্থায় তাদেরকে আক্রান্ত করা হয়েছে এবং অনেক পুলিশ সদস্য, প্রায় সহস্র মতো পুলিশ সদস্য তারা হসপিটালে চিকিৎসাধীন আছেন। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, সেনাবাহিনী আমাদের একসাথে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় কিন্তু এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকেও মারা গেছে এবং যারা দুষ্কৃতিকারী তাদের ভিতরেও কিন্তু অনেকেই ক্যাজুয়ালিটি হয়েছে, কিন্তু সেটি আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে তথ্য জোগাড় করতে পারিনি। নাশকতায় অংশগ্রহণকারীদের খুঁজে বের করতে এলাকাবাসীর সহায়তাও চান পুলিশ কর্মকর্তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোটার ঐতিহাসিক রায়ের পর ছাত্র আন্দোলনের আর কোনো প্রয়োজন নেই মন্তব্য করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমম। নিজ বাসভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হচ্ছে। এখন এই আন্দোলন দ্রুত শেষ হওয়া জরুরি। এছাড়া এই আন্দোলনের মাধ্যমে তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে এই জন্য জনজীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনার সহ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন 14 দলের নেতারা। মন্ত্রীবর্গের সাথে কোটা আন্দোলনকারী নেতৃবৃন্দের যে আলোচনাগুলি হয়েছে তার একটা সফল পরিসমাপ্তি অতি দ্রুত হওয়া উচিত বলে আমরা মনে করি এবং সফল পরিসমাপ্তির মধ্যে দিয়ে তারা যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় চালু হবে, এইটা আমরা জনজীবন স্বাভাবিক করার জন্য উনি বলেছেন দ্রুত যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী সন্ত্রাস দমন করে শৃঙ্খলা ফেরত আনবেন। একই সঙ্গে সঙ্গে যে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে দ্রুত মেরামত করে ইন্টারনেট সেবা জনগণের চালু করে দিবেন। চলতি বছরে 3 দফা বন্যায় সড়ক যোগাযোগ, কৃষিখাত সহ সুনামগঞ্জ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। রাস্তাঘাট মেরামত সহ সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর বছর উজানের পাহাড়ি ঢল আর বন্যায় নিঃস্ব হচ্ছেন সুনামগঞ্জবাসী।
এবারও 3 দফার প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। মারা গেছে গৃহপালিত পশু ও খামারের হাঁস মুরগি। পুকুরে চাষ করা মাছও ভেসে গেছে। জমিনাশির ফসল লইয়া গেছি কি আমরা খুব কষ্টর মাঝে আছি। আল্লাহ পাক যারা জানেন না, বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত দিছে অনেক হাসিনা যে আমরা দেখে দেখতো আর আমার কুদরত নাই। বন্যার কারণে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতি হয়, বিশেষ করে হাওড় পাড়ের এলাকার যে কৃষকগুলো আছে তাদের বেশি সবচেয়ে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বিভাগের 110 কিলোমিটার সড়ক। ধসে গেছে বেশ কিছু ব্রিজ ও কালভার্ট। 25 কোটি টাকায় স্বল্পমেয়াদী আর 300 কোটি টাকায় দীর্ঘমেয়াদী সড়ক সংস্কার করবে সড়ক বিভাগ। যে অংশগুলো পানিতে ডুবে গিয়েছিল এগুলো যদি আমরা পর্যায়ক্রমে আরসিসি ঢালাই দিয়ে বা রিজিড পেভমেন্ট করতে পারি এবং সড়ক বাঁধের স্লোপে যদি কংক্রিটের ঢালাই দিয়ে স্লোপ প্রোটেকশনে কাজ করতে পারি তাহলে এগুলো দীর্ঘমেয়াদে টেকসই হবে আর কি। 8400 চাষির আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় 10,000 কৃষকের মাঝে 5 কেজি করে রূপা আমন ধান বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম চলমান আছে। যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়েছি। তারপরেও যদি কেউ বাদ পড়ে থাকে আগামী যে সমস্ত আমাদের সরকারি সাহায্য আসবে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেব। 10,000 কৃষককে বীজ ও সার প্রণোদনা দিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ, যাবার আগে ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নাশকতাকারীদের কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মানুষের জানমাল রক্ষায় কারফিউ। কোটার প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন, শিগগিরই জারি। বিএনপি জামায়াতের নাশকতায় দিনে ক্ষতি 12,000 কোটি টাকা, শুধু বিদ্যুৎ খাতেই 1,000 কোটি। চড়া দামে নাজেহাল ক্রেতারা, বাজারে পণ্যের ঘাটতি নেই বলছে ভোক্তা অধিদপ্তর। স্বাভাবিক হচ্ছে জনজীবন, কাল ও সাধারণ ছুটি, জনগণের পাশে থাকতে চায় সেনাবাহিনী। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।